দীর্ঘদিনের বাংলাদেশ জাতীয় দলের নিবেদিত প্রাণগুলিকে দেখে খুবই আনন্দ লাগতেছে। পাশাপাশি আমাদের একজন মেহমান এসেছেন, ওনাকে ধন্যবাদ জানাই। আমাদের নেতৃবৃন্দের নাম বলেছে, আমি নাম বলে সময় নিচ্ছি না, শুধু একটি কথা বলতে চাই। সংগ্রামী নেতৃবৃন্দ এবং আমার এলাকার সর্বস্তরের জনসাধারণ, বাংলাদেশ জাতীয় দলের কিছু দর্শন আছে, বাংলাদেশ জাতীয় দলের কিছু মূলনীতি আছে। এই যে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করার আগে আমরা আমাদের দলীয় সংগীত এখানে পরিবেশন হয়েছে, ওখানে কি বলেছে? প্রথম বাংলাদেশ আমার, এই কথাটা মনে প্রাণে কে বিশ্বাস করতো? আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, খালেদা জিয়া, আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমান, যেরকম বিশ্বাস করত তেমনি ওনারা ওনাদের জীবন দিয়ে প্রমাণ করেছে ওনারা যেটা বিশ্বাস করে সেটা বাস্তবে তারা রূপ দিয়েছে। আমাদের নেত্রী এবং খালেদা জিয়া সুখের জীবন বেছে নেয় নাই, কারাগারে বেছে নিয়েছে। আমাদের দলীয় সঙ্গীদের প্রথম বাংলাদেশ আমার, বুঝেছেন, সেই জন্য উনি ওনার বিলাসী জীবনের বেছে না নিয়ে এই দেশের কারাগারকে উনি আপন ঠিকানা করে নিয়েছেন। আল্লাহ উনাকে আজকে যে সম্মানে অধিষ্ঠ করেছেন, সততা ন্যায়ের যে পুরস্কার সবসময় আল্লাহ প্রদত্ত হয়, তার বড় উদাহরণ। আমার নেতৃবৃন্দকে বলতে চাই, যারা আমাদের বাংলাদেশ জাতীয় দলের আদর্শকে ধারণ করেন, আপনাদের নিজেদের মধ্যে এই আদর্শগুলি বাস্তবায়ন করতে হবে। এখন আমরা 5 তারিখের আগে এক ধরনের সংকটে ছিলাম, 5 তারিখের পর থেকে আমরা একটা অন্য ধরনের একটা সংকট, আমাদের দল অন্য ধরনের একটা সমস্যা মোকাবেলা করতেছে। আপনারা যারা আমাদের নেতা কর্মী আছেন, আপনারা বুঝতেছেন না বিষয়টা। আমাদের নেতা, আমি যেমন গতকালকে পরশুদিন আমাদের জাতীয় স্থায়ী কমিটির মেম্বার চট্টলার গৌরব আমির কুসুম মাহমুদ চৌধুরী সাহেবের সাথে আমরা দেখা করতে গেছি। আমরা চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি, আমরা ওনার জন্য ফুল নিয়ে গিয়েছিলাম, উনি আমাদের ফুল গ্রহণ করে নাই। উনি যখন ফুল গ্রহণ করে নাই, আমরা যখন বুঝতে পেলাম যে বাংলাদেশ জাতীয় দল গভীর সংকটের মধ্যে পড়িত, সংকট থেকে উত্তরণের জন্য আমাদের নেতারা যেই কর্মযোগ্য, যেই কর্মপন্থা আমাদের সামনে দিবে, এটা আমাদেরকে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে হবে না। কারণ বাংলাদেশ জাতীয় দল ক্ষমতার যেমন খুব কাছাকাছি খুব সন্ধি করে, তেমনি ক্ষমতা থেকে বিচ্ছিন্ন করার জন্য জাতীয় আন্তর্জাতিক অনেক চক্রান্ত আমাদের বিরুদ্ধে হচ্ছে। সুতরাং আমাদের নেতৃবৃন্দকে বলবো, আমাদের দলের চেয়ারম্যানের বক্তব্যগুলো আপনারা ঘোষণা করবেন। তার বক্তব্য হচ্ছে একটা আগামী নির্বাচন। আমরা যদি মনে করে থাকি আওয়ামী লীগ দেশ থেকে পালিয়ে গিয়েছে, এখানে আমাদের প্রতিপক্ষ কেউ নাই, এটা আমরা গোগার শহরে বসবাস করি। নির্বাচন অনেক প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন হবে। আগামী নির্বাচনে এই দেশে, এই এলাকার, এই পাড়ার, এই সমাজের প্রত্যেকটা ভোটারের ভোট, প্রত্যেকটা ভোটারের সমর্থন আমাদের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে আমাদেরকে আদায় করতে হবে। যারা বাংলাদেশ জাতীয় দলের কর্মী হিসাবে নিজেদেরকে পরিচয় দেন, আপনাদের অনেক বেশি ত্যাগ করতে হবে। কারণ আপনারা যদি এখন বুকের বিলাসের সাগরে যদি বেঁচে যান, তাহলে বাংলাদেশ জাতীয় দলের যেই সুনাম, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার যে ত্যাগ, আমাদের নেতা তারেক রহমানের যে ত্যাগ, সব কিছু আমাদের বিকাশ হয়ে যাবে। আমরা 17 বছর আন্দোলন করতে গিয়ে আমাদের যে সমস্ত সহযোগিতা জীবনাত্মহতি দিয়েছেন, 5ই আগস্ট ছাত্র বলে ছাত্র জনতার যে আত্মহতি, এই আত্মহতি দিতে হবে। এবং আপনারা বলেন, আপনাদের বুক বিলাসী জীবনের জন্য এই ছাত্র জনতার আন্দোলনকে আপনারা বিকাশ দিতে দিবেন? তাহলে আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে, আমাদের সবাইকে মুখ ভালোবাসার উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিক হিসাবে, বেগম খালেদা জিয়ার সৈনিক হিসাবে, তারেক রহমানের কর্মী হিসাবে আমাদের নিজেদেরকে যোগ্যতা জায়গার মধ্যে যোগ্য স্থান আমাদেরকে অধিষ্ঠিত করতে হবে। আমি বন্ধুগণ, আমি এখানে এসেছি শুধু একটি কথা বলতে, কারণ আগামী ডিসেম্বর অথবা জুন যে নির্বাচনের কথা বলতেছেন, এটা আদৌ
এই নির্বাচনের তারিখ, এই নির্বাচনের শিডিউল নাও হতে পারে। সেই জন্য আমাদের দলের যে 31 দফা, আমাদের দলের যে 31 দফার মধ্যে অন্যতম একটা দফা এই দেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। আমাদের এই ভোটের অধিকারের জন্য আমাদেরকে আবারও রাজপথে যেতে হবে, কারণ ক্ষমতার মসনদ এমন একটা মসনদ, এই মসনদ যে পায় সে এই মসনদ ছাড়তে চায় না। তাই এই দেশে খেটে খাওয়া মানুষের যে অধিকার, ভোটের অধিকার, এই ভোটের অধিকারের জন্য সবাই কাজ করবেন। দলের নেতার নির্দেশ মেনে যখন আন্দোলন হবে তখন আমরা সবাই আন্দোলনে যাব। বাংলাদেশ জাতীয় দলের যে 31 দফার মধ্যে আরেকটি, আমরা এখন ক্ষমতায় যাব, আমরা কেন চাচ্ছি তত্ত্বাবধায়ক সরকার? আমাদের নেতা কেন বলে এখনো তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজন? আমরা তো ক্ষমতায় যাব, কেন আমরা তত্ত্বাবধায়ক সরকার চাবো? তার মানে বাংলাদেশ জাতীয় দল বিশ্বাস করে একটা দল দেশের জন্য, গণতন্ত্র রাষ্ট্রের জন্য সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যে জনপ্রতিনিধি নির্বাচিত হবে, ওই জনপ্রতিনিধি বিশ্ব দরবারে মাথা উঁচু করে এই দেশের সম্মান বয়ে আনবে। আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান তত্ত্বাবধায়ক সরকার, নিরপেক্ষ সরকারের পক্ষে আগেও ছিল, এখনো আছে। সুতরাং আমাদেরকে এগুলি মাঝে ময়দানে বলতে হবে। আমাদের নেতা তারেক রহমান আমাদের 31 দফার মধ্যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ বলেছে, এটা আমরা সাধারণ মানুষ বুঝি না, আমরাও বুঝি না। দ্বিকক্ষ বলতে কি বোঝায়? একটা পক্ষকে আমরা জনগণ ভোট দিয়ে আমরা সংসদে পাঠাবো, আরেকটা পক্ষ কি? আরেকটা পক্ষ হবে এই দেশের যারা জ্ঞানী, এই দেশের যারা ধনী, এই দেশের যারা গবেষক, ওনাদেরকে নিয়ে সমন্বয়ে একটি আইন, উচ্চ পর্যায়ের আইনসভা গঠন হবে। ওনাদের সাথে সংসদ সদস্যদের মতামতের ভিত্তিতে এই রাষ্ট্র পরিচালনা হবে। তাহলে আমরা তো ক্ষমতায় চলে যাব, এখন তো ভোট হলে আমরা ক্ষমতায় চলে যাব। আমরা কেন এখানে জ্ঞানী গুণী ও আমাদের দেশের ওনাদেরকে নিয়ে আমরা এখানে আনবো? তার মানে তারেক রহমান ক্ষমতা লোভী নয়, তারেক রহমান জন্য, বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য তারেক রহমানের রাজনীতি নয়। তারেক রহমানের রাজনীতি এই দেশের অর্থনৈতিক স্বাবলম্বী করার জন্য, এই দেশের স্থিতিশীল পরিবেশ বান্ধব একটা বাণিজ্য নগরী বা আমাদের চট্টগ্রাম যে ব্যবসা বাণিজ্যের একটা স্থিতিশীল পরিবেশ রাখতে হলে একটা ভালো একটা গভর্নমেন্ট দরকার। সেই জন্য তারেক রহমান এই যে দ্বিকক্ষ বিশিষ্ট আমাদের 31 দফার মধ্যে একটা বিষয় এনেছেন। আরেকটা বিষয়, আমাদের 31 দফার মধ্যে কৃষি নির্ভরে আমাদের বাংলাদেশ, কৃষকদের ব্যাপারে আমাদের এখানে একটা শব্দ হয়েছে। ওই শব্দের উদ্দেশ্য হলো আমরা কৃষকদের মাঝে, কৃষকরা কষ্ট করে কৃষি ফল উৎপাদন করে, কিন্তু এই উৎপাদিত পণ্য যথাযথ মূল্য পায় না। যথাযথ কৃষকরা মূল্য পায়, সেই জন্য তারেক রহমান আমাদের বাংলাদেশ জাতীয় দল যদি রাষ্ট্রীয় ক্ষমতা যায় ব্যবস্থা গ্রহণ করবে। ব্যবস্থা কেমন কি গ্রহণ করবে? উনি বিভিন্ন উপজেলায় বিভিন্ন ইউনিয়ন পরিষদে আমাদের এই যে এখানে ক্রয়ের বিভিন্ন ক্রয় সেন্টার, বিক্রয়ের যে আমাদের কৃষি পণ্য যে উৎপাদন করবে, ওনাদের থেকে রাষ্ট্রীয়ভাবে এগুলি ক্রয় করার ব্যবস্থা করবে। এই বিষয়গুলি আমাদেরকে সর্বস্তরের জনসাধারণের মধ্যে আমাদের উপস্থাপন করতে হবে। শুধু আমরা 31 দফা বলি, যারা ছাত্রদল করেন, যারা যুবদল করেন, 31 দফা আপনারা গুগলে যাবেন ও আপনারা ইউটিউবে যাবেন, যাই ওখানে সার্চ দিবেন, আমাদের বাংলাদেশ জাতীয় দলের অনেক জ্ঞানী গুণী 31 দফা নিয়ে বিভিন্ন রকমের কলম, বিভিন্ন রকমের মন্তব্য ওনারা এখানে করতেছে। এগুলো আপনারা নিজেরা পড়বেন, পড়ে সাধারণ মানুষদের মাঝে 31 দফা, শুধু 31 দফা বললে হবে না, 31 দফার মূল কি এগুলো আপনাদের পয়েন্ট আকারে এগুলো খুঁজে বের করে সাধারণ মানুষের কাছে বলবেন। সংগ্রামী বন্ধুগণ, একটি কথা বলতে চাই, এটা আমাদের এলাকা, এখানে আমরা এখন 5 তারিখের আন্দোলনের আমাদের মূল স্লোগান ছিল বৈষম্যহীন। এখন আগে যে বৈষম্য হয়েছে, আমরা যে 17 বছর ধরে যে বৈষম্যের শিকার, আমরা যে 17 বছর ধরে কোনো ন্যায় বিচার পাই নাই, আমরা 17 বছর ধরে যে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড আমরা পরিচালনা করতে পারি নাই, এই যে বৈষম্য, আমরা যদি এখন প্রতিশোধ পরায়ণ হয়ে যাই, আমরা যদি এখন 17 বছরের হিসাব যদি টানতে চাই, তাহলে তো আমরা আবারও 17 বছর পিছিয়ে পড়ে যাব। তাই আমাদেরকে নতুন ভাবে এই দেশকে পুনর্নির্মাণ করতে গেলে
সবাইকে নিয়ে আমাদের দেশটাকে, আমাদের সমাজটাকে, আমাদের পাড়াটাকে আমাদের সুন্দরভাবে সাজাতে হবে। প্রতিশোধ কখনো ভালো কিছু দেয় না। আমাদের এই এলাকায় আমাদের যে কার্যালয় ছিল, আমাদের কার্যালয় ভাঙচুর হয়েছে। আল্লাহ আমাদেরকে আজকে বেড়ার ঘর থেকে পাকা করে নিয়ে এসেছে। আমরা উপরওয়ালার উপর আস্থা রাখবো। উপরওয়ালাদের যেরকম খুশি হয় সেরকম কর্মকাণ্ডের মধ্যে আমরা থাকবো। দেখবেন আপনি আপনার সম্মান, আপনার ইজ্জত আল্লাহ আপনাকে গুণান্বিত করবে। এখানে যারা আমাদের উপর নির্যাতন করেছে, আমাদের অধিকার ভেঙেছে, আমাদের ঘরবাড়িতে যারা হামলা করেছে, আমাদের নির্বাচনী কেন্দ্র যারা ভেঙেছে, তাদের পুরস্কার তারা পেয়ে গেছে। তাদের পুরস্কার 5 তারিখের পর থেকে তারা পেয়ে গেছে। তারা তো কেউ এখানে ভোটে কোনোদিন তারা নির্বাচিত নয়, তারা ভোটে জনপ্রতিনিধি নয়। তারা প্রতিনিধিত্ব করেছে, তারা দখলবাজ হিসাবে ছিল, তারা দখলদারিত্ব করেছে, জনপ্রতিনিধিত্ব ছিল না। সুতরাং আমাদেরকে জনপ্রতিনিধিত্ব হতে হবে। আমাদের যারা এখানে প্রতিনিধিত্ব করবে তারা জনগণের ভোটে প্রতিনিধিত্ব করতে হবে। সেই জন্য বিশেষ করে আমাদের দলের যে সমস্ত কর্মীরা রয়েছেন, যারা বাংলাদেশ জাতীয় দলের যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, অরুণ দল, তাঁতি দল, যুব দল, শ্রমিক দল, যারা আমাদের কমিটিতে অন্তর্ভুক্ত রয়েছেন, আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি আমি, কারো বিরুদ্ধে যদি কোনো ধরনের অপকর্মের মধ্যে যদি আমরা পাই, আমাদের দলের চেয়ারম্যান এবং আমাদের বিভাগের সাংগঠনিক সম্পাদক জনাব মাহবুব রহমান শামীম ভাই আমাদেরকে কড়াভাবে নির্দেশনা আছে। কোন ধরনের অপকর্মের মধ্যে বাংলাদেশ জাতীয় দলের কোন নেতা কর্মী সম্পৃক্ত হতে পারবে না। যারা এগুলি করবে তারা বাংলাদেশ জাতীয় দলের যে আমাদের যে একটা দলের যে একটা সাইনবোর্ড আছে, এই সাইনবোর্ডটা ব্যবহার করে উনি ওনার নাকার পোষার জন্য আমাদের এখানে এসেছেন। সেরকম যদি কারো যদি কোনো ধরনের চিন্তা ভাবনা থেকে থাকে, আল্লাহর হস্তে আজকে থেকে বাংলাদেশ জাতীয় দলের নেতা বা কর্মী নিজেদেরকে পরিচয় দেবেন না বন্ধুগণ। কারণ আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিক। আমাদের নেতা কেমন ছিল, ওনার চরিত্র কেমন ছিল সেটা আপনারা সবাই জানেন। আমাদের নেতা যে সময় মৃত্যুবরণ করে, ওনার স্ত্রী বেগম খালেদা জিয়া, ওনার 2 শিশু সন্তান, ওনাদের জন্য উনি কোনো বাসস্থান রেখে যায় নাই। সারা বাংলাদেশে ওনার প্রত্যেকটা ছাড়া ঢাকা শহরে, উনি এই দেশের রাষ্ট্রপ্রধান ছিল, ঢাকা শহরে ওনার একটা ফ্ল্যাট ছিল না। তাহলে আজকে যারা নিজেদেরকে প্রতিনিধি, দখলদারিত্বের প্রতিনিধি, বিনাপুরে নির্বাচিত প্রতিনিধি, ওনাদের আজকে হাজার হাজার বাড়ি, শত শত বাড়ি, তাইলে ওনাদের সাথে আমাদের নেতার সাথে কোন অবস্থাতে যায় না। এখানে আমাদের মাস্টার শেখ মুজিব 71 সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে ছিল না। শেখ মুজিব বাংলাদেশে 71 সালে ছিল না। উনি ঘোষণা দিচ্ছে উনি স্বাধীন করবে বলে উনি প্লেনে উঠে এই দেশ স্বাধীন করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুপ্রেরণায় সেই দিন যে সমস্ত বেড়ে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম বিদ্রোহ, সেটা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষক নয়, উনি এই মুক্তিযুদ্ধের পরবর্তী বাংলাদেশের যে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। বিভিন্ন রাজনৈতিক দলের নাম দিয়ে এই দেশের রাজনীতি করার যে সুযোগ, এটাও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সৃষ্টি করে দিয়েছে। সুতরাং 91-এ আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের সংসদীয় গণতন্ত্রের প্রবক্তা। সংসদীয় গণতন্ত্র আমাদের বেগম খালেদা জিয়ার হাত ধরে এসেছে। সুতরাং এরকম যত বাংলাদেশে যে সমস্ত দেশের সাথে, রাষ্ট্রের সাথে যে সমস্ত সিদ্ধান্ত বাংলাদেশ জাতীয় দল যখনই ক্ষমতায় হয়েছে তখনই এগুলি হয়েছে। সুতরাং আগামী দিনে আমরা যদি এই দেশের সাধারণ খেটে খাওয়া মানুষের ভোটের মধ্যে যদি আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারি, ইনশাল্লাহ আমাদের নেতা তারেক রহমান এই দেশটাকে এমন ভাবে করবে, আমাদের সকলের আকাঙ্ক্ষা, আমাদের সকলের যে শান্তির নীড় বাংলাদেশ, এই বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ প্রতিষ্ঠিত হবে। সবাইকে আগামী দিনে
বাংলাদেশ জাতীয় দলের পাশে থাকার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে এবং আজকের এই যে অফিস যারা করেছেন, বিশেষ করে এই ওয়ার্ডের সভাপতি হারুন এবং সাধারণ সম্পাদক হোসেন এবং যুব দলের যে সমস্ত ভাইয়েরা, আমাদের উপজেলা বিএনপির সদস্যরা যারা এই অফিসের এত সুন্দর একটা এই ওয়ার্ডের কার্যালয় করেছেন, আমরা কর্ণফুলী থানা বিএনপি কার্যালয় এত সুন্দর করতে পারি নাই। এই ওয়ার্ডে যারা বিএনপির সাথে যারা আছেন তাদেরকে আন্তরিকভাবে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এবং এই অফিস করতে যারা সহযোগিতা করেছেন তাদেরকে আমার দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। একটি কথা বলতে চাই, অফিস করেছেন ভালো কথা, এই অফিসের দুটা দিক আছে, একটা ভালো দিক একটা খারাপ দিক। এখানে বসে বসে যদি আপনারা যদি ফিট খেলেন, এখানে বসে বসে যদি আপনারা যদি মোবাইলে যদি গেম খেলেন, তাহলে এটা বাংলাদেশ জাতীয় দলের অফিস না হয়ে এটা আর একটা ভিন্ন একটা জিনিস হয়ে যাবে। এখানে অফিস করেছেন, যেহেতু এখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছবি থাকবে, এই ছবি দুটার প্রতি সম্মান রেখে এমন কোন কর্মকাণ্ড এই কার্যালয়ে আপনারা করবেন না, সেটা আমার বিশ্বাস আছে। তারপরেও যেহেতু এখন বেশিরভাগ আমাদের যুব সমাজ আজকে বিপদগামী, যুব সমাজ আজকে নিজেদের মধ্যে বিভিন্ন ধরনের অপকর্মের মধ্যে জড়িত। সেই জন্য আপনারা যারা মুরব্বীরা রয়েছেন, আপনারা সবসময় সজাগ থাকবেন যাতে এই কার্যালয়ে এই ওয়ার্ড বিএনপির যাতে সুনাম নষ্ট না হয়, সেদিকে সবাই সজাগ থাকবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা হচ্ছে, তার জন্য তিনি যেন 7 তারিখ আগামী 7 জানুয়ারি লন্ডনের উদ্দেশ্যে ওনার উন্নত চিকিৎসার জন্য যাবে। সবার কাছে দোয়া চাচ্ছি এবং আপনারা যারা মসজিদে নামাজে যান, নামাজ পড়েন, তারা সবাই আল্লাহর কাছে দুই হাত তুলে আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন এবং আমাদের দেশ নায়ক তারেক রহমান যাতে সসম্মানে বীরের বেশে, আমরা যে স্লোগান দিতাম তারেক রহমান আসবে ফিরে বাংলাদেশে বীরের বেশে, সেই বীরের বেশে যাতে দেশে পদার্পণ করতে পারে, সেই সুযোগ যাতে আল্লাহ সৃষ্টি করে দেয়। আমরা চাইলে হবে না, আল্লাহ থেকে সেই সুযোগ সৃষ্টি করতে হবে। সেই জন্য যারা এখানে মুরব্বীরা রয়েছেন তারা দোয়া করবেন 5 ওয়াক্ত নামাজের মধ্যে যাতে আমাদের নেতা তারেক রহমান